যাদের চাকরি চলে গেছে তৃণমূলের লিডাররা, তারা কিন্তু এখন বলছে আমরা কোর্টে যাব। কার বিরুদ্ধে যাবে? তৃণমূলের বিরুদ্ধে কোর্টে যাবে। অর্থাৎ একটা দলের, একটা বংশের, একটা রাজ্যের যখন পতন হয়, এটা তার হচ্ছে কে সিমটম দেখা যায় যে বাড়িতে বাড়িতে ঝগড়া। যারা ক্রেতা তারা বিক্রেতার বাড়ি যান, বিক্রেতার বাড়িতে গিয়ে ধরে জামার কলার ধরুন, দরকার হয় কানমোলা দিন। কার মুখ্যমন্ত্রী বলেছে কানমোলা দিলে কিছু হয় না, কেস হয় না। হ্যাঁ, তাহলে একটু কানমোলা দিন। আমরা এসএসসি নিয়ে যে বিতর্ক দেখছি, যে একটা লিস্ট প্রকাশ করা হলো অযোগ্যদের তালিকা এসএসসির পক্ষ থেকে, এবং সেটাকে আবার সরিয়েও নেওয়া হলো। কামাল স্যার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। স্যার, একটা তালিকা যেটা প্রকাশ করা হলো, আবার সেটা সরিয়েও নেওয়া হলো। সুপ্রিম কোর্টের অর্ডার তো ছিলই যে তালিকা প্রকাশ করা, কিন্তু সরিয়ে নেওয়া কেন হলো এসএসসির পক্ষ থেকে? তারা কি ভয় পেয়েছেন? তাহলে ভয় পেয়েছে না, এটা হচ্ছে কে যারা টাকা দিয়েছে তাদের দেখে ভয়, অর্থাৎ ক্রেতা যারা, সেই ক্রেতাদের দেখে ভয় বিক্রেতাদের। আচ্ছা, হলো, এখানে তো ক্রেতা বিক্রেতা হয়েছে। তা ক্রেতারা কিন্তু একেবারে বিক্রেতাদের ছাড়বে না। আরে ক্রেতারা একটু ভালো, অনেক উঁচু ধরনের পাওয়ারফুল নেতার ক্রেতা। তা প্রথমে লিস্ট একটা দিলাম, দেওয়ার পরে তুলে নেওয়ার পরেই চেয়ারম্যান কি বলছে, আমরা সঠিকভাবে লিস্টটা দিতে গেছি তাই তুলে নিয়েছি। আমার অনুমান, আমি গুজব ছড়াচ্ছি না, আমার অনুমান যে লিস্টটা প্রকাশ হওয়ার পরেই ভিতর থেকে অনেকেই বলেছে আমার যাদের চাকরি করে দিয়েছিলাম তাদের সব লিস্টে নাম তুলে দাও। এবারে লিস্ট করলাম, আবার ঘন্টা 2 পরে আরেকটা লিস্ট, সেখানে মাত্র 2 জন। তার লিস্ট করার কি ছিল? তার মানে এই 2 জন, একজন এমএলএর মেয়ে, তার মানে এই 2 জন কি ঠিকভাবে পয়সা কড়ি তুলে দিত না? অনুমান করছি আমি, ঠিকভাবে মনে হয় পয়সা কড়ি তুলে মনে হয় দিত না। সেই জন্যই মনে হয় রাতারাতি ওদের দিয়ে দে। কারণ একমাত্র ভারতবর্ষের একটা রাজ্য, অঙ্গরাজ্য, যে জোর গলায় স্বীকার করে আমি দুর্নীতি করেছি, তার প্রমাণ দিলাম। এটাই তো জোর গলায় বলছে, হ্যাঁ দুর্নীতি করেছি, প্রমাণগুলো নিয়ে নিন। এবারে প্রমাণ কিছু কেটে দিয়েছে, কিছু এদিক ওদিক রেখে দিয়েছে। কিন্তু হ্যাঁ, সুপ্রিম কোর্টে কি বললো আজকে, মিথ্যা একটা জিনিস যেখানে কোনো সত্যতা নেই, সত্যতার উপরে যারা দাঁড়িয়ে না থাকে, তারা বিভিন্ন মিথ্যা সাজিয়ে একটা সত্য তৈরি করে দেয়। আজকের কোর্টে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, সবার লিস্ট দেননি কেন? বলছে যে কজন ওই মানে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিলাম, কিন্তু যারা চাকরি পায়নি তাদের লিস্ট আছে, বলো তাদের লিস্ট দিন। আচ্ছা, যারা চাকরি পায়নি তারা টাকা দেবে কেন? বুঝতে পারলাম। তার মানে এই বাকি লিস্টগুলো ফের দিতে হবে। তাহলে কি যারা ফেল করেছে তাদের লিস্ট দেবে? কি অদ্ভুত ধরনের কথা যে নিজেরা, এই সিদ্ধার্থ মজুমদার নিজেই সাংবাদিক সম্মেলন করে কি বলেছে, আরও বার করতে গেলে আরও বার হয়ে আসবে, শুনেছিলেন? আরও বার হয়ে আসবে। এবং কোর্টে গিয়ে বলেছে যে হয়তোবা এটা হতে পারে, এটা থেকে বাড়তেও পারে। আরেকটা মারাত্মক পয়েন্ট বলছি, টেকনিক্যাল দিকটা আমি বলছি, এটাও আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। রাজ্য সরকারের 2টো দপ্তর, স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করে পাঠিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদে, মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেয়। এটা 1 বছর হয়েছে সবে, আগে পঞ্চায়েত থেকে, আজকে মানে ম্যানেজিং কমিটি দিত। এইবারে এরা যে লিস্টটা ওখানে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে, 2 জনের লিস্টের মধ্যে ফারাক, যেটা 2 জন এফিডেভিট করে দিয়েছে সুপ্রিম কোর্টে, 2 জনের লিস্টের ফারাক। কি করে হয়? এরা তো যোগ্যগুলোই দিয়েছে ওখানে, তাহলে সেখান থেকে 1000টা বেড়ে গেল কি করে? তার মানে মধ্যশিক্ষা পর্ষদে কিছু টাকার খেলা হয়েছে, না হলে ওই লিস্টটা যায় কি করে? ওটা হয় কি করে ভাবুন। তাহলে একটা দপ্তরের, একটা সরকারের 2টো দপ্তরে 2 রকম পদ্ধতি চলছে একটা শূন্যপদ নিয়ে। তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে যে দুর্নীতি দিয়ে শুরু হয়েছে, দুর্নীতি দিয়ে শেষ হয়ে গেছে, এবং আর কিছু করার নেই। তাই জনমানসে এইটা প্রকাশ করে দিয়েছে। এবং আমি আপনাকে বলেছিলাম, দর্শকদের আমি ভিডিওটা দেখতে বলবো, যে রোল নম্বর দেবে কিন্তু ঠিকানা দেবে না। বলেছিলাম ঠিকানা দেবে না, সাবজেক্ট দেবে না, তাই ঘটল। আমার এটা অভিজ্ঞতা আছে, তো দেবে না আমি জানি,
কারণ কে কামাল হোসেন, আমার রোল নাম্বার আমি আনিবি নিয়ে দিয়ে দিল একটা, কে কামাল হোসেন, তার সাবজেক্ট কি, তার কোন জেলায় বাড়ি, তার অ্যাড্রেস কোথা, তার কোন স্কুলে সে শিক্ষকতা করছে, এইগুলো নেই। তার মানে জাগমাগ করে একটা আমার দিয়ে দিতে হবে আর কি। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা কথা রেখেছি, এই তো দিয়ে দিয়েছি। ওর জানে যে দ্বিতীয়বার ফের এটা কোর্টে যাবে এবং তাইও হলো। এইবারে আমার প্রশ্ন, ওরা যে বলেছে হ্যাঁ যেগুলো পাশ করেনি তাদের দেবো, দেখি কি করে দেয়। এবং স্যার আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যাদের নাম এসে একাধিক কিন্তু তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূলের ছোট নেতা, বড় নেতা, মন্ত্রী। আমি বলছি যে পুরোটাই তাহলে তৃণমূল রিলেটেড। যারা এতদিন বলতো যে বামেদের আমলের নাকি বামেদের বাড়িতে বাড়িতে চাকরি, বামেদের মেয়েরা শিক্ষিকা হয়েছে, বামেদের বাড়ির বউরা শিক্ষিকা হয়েছে, চিরকুটে রেকমেন্ডেশনে চাকরি হয়েছে, এই অভিযোগ তৃণমূল বহুবার করেছে। তো আমি বলছি আজকের পশ্চিমবঙ্গে কি অবস্থা? দেখুন, প্রথম কথা যে আমি তর্কের খাতিরে ধরলাম সিপিএমরা চিরকুটে চাকরি দিয়েছে, তাহলে লোক তো তাদের বাদ দিয়ে আপনাকে এনেছে, তা আপনি কি করছেন? আপনি কি করছেন? তারা নয় সামান্য একটা জল চুরি করে, যে আপনি পুরো পুকুরটাই চুরি করে নিয়েছেন। আর এখানে একটা অদ্ভুত জিনিস, যে স্কুল সার্ভিস কমিশন কোনো সময়ের জন্যে কোথাও বলেনি যে আমরা দুর্নীতি করিনি, সেইটাই প্রমাণ করে দিল যে সত্যি সত্যি আমরা কিন্তু কোনো দুর্নীতি করিনি। এইবারে দেখুন, এই যে আপনি বললেন তৃণমূলের অনেকের লিডারদের নাম গেছে, একমাত্র পৃথিবীতে এই একটাই পার্টি যে বলে আমি সৎ বাকি সব অসৎ, বুঝতে পারছেন? এই একটাই পার্টি পৃথিবীর, এক আজব এই দলের সদস্য অনেকে, আমি সৎ বাদবাকি সব অসৎ, আমি ঘুষ খাই না বাদবাকি সব ঘুষ খায়। সেখানে দেখুন যতগুলো লিডার তারা নির্লজ্জভাবে আপনাদের সামনে বলছে, কি বলছে, আমি কোর্টে যাব, আমি কোর্টে যাব, কারণ আমি যে অযোগ্য তার প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় দর্শকদের আমি জানিয়ে দিচ্ছি, যে মুখে ঝামা ঘষে দিতে পারবে। পরীক্ষা দিলে পরীক্ষার পরে একটা কার্বন কপি আসে, আমি কতগুলো গোল করেছি বুঝতে পারলাম, কার্বন কপি আসে, তাহলে সেই কার্বন কপিগুলো কোর্টে গিয়ে দেখান, দেখাতে পারবে না, দেখাতেই পারবে না। তাহলে এখন প্রত্যেকেই তো বলছে যে ওটা কোর্টে যাব, কোর্টে এই করব, এই কোর্টে যাবে, কোর্টে এই হবে, সুপ্রিম কোর্টে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী এবারে কি বলবে, দেখো আমি একদম পুরো পরীক্ষা সব ঠিক করলাম, সব কিছু করলাম, দেখো আবার ফের সিপিএম বা কিছু জন গিয়ে আবার এটাকে নষ্ট করে দিল। অর্থাৎ নিজেদের মধ্যে স্বচ্ছতা নেই, অপরকে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? সিপিএমের মধ্যে স্বচ্ছতা থাকুক না থাকুক আমরা জানি না, আমরা চোখে দেখিনি কোনোদিন। আমি যতদিন স্কুল সার্ভিস কমিশনের প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিলাম, আমি কোনোদিন চোখে দেখিনি যদি কিছু হয়েছে। আমি এইখানেই আসছিলাম স্যার, আমরা তো এসএসসিকে অটোনমাস বডি বলি, কিন্তু বারংবার যাদের চাকরি চলে গেছে তারা বলেছে যে না, এসএসসি কোনো অটোনমাস বডি না, যা ব্যবহার করছে একেবারে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত। আপনি তো দীর্ঘদিন ছিলেন, বা মামুলেও ছিলেন, তো আমি বলছি যে তখন কি যে ওনা অটোনমাস বডি হিসেবে কাজ করেছে, নাকি যে রাজ্য সরকারের ছিল, মানে যে ক্ষমতায় ছিল তার দ্বারা তখনও প্রভাবিত ছিল? দেখুন, যারা পরীক্ষা এখন দিয়ে তারা চাকরি করছে তাদেরকে জিজ্ঞেস করে দেবেন, সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে তাদের জিজ্ঞেস করুন, প্রতি বছর সবচেয়ে কম ছিল 12,000, প্রতি বছর সবচেয়ে কম ছিল 12,000, লাস্টে 2008-এ যেটা ছিল সর্বাধিক বেশি 28,000 প্রতি বছর। এইবারে যে সেই সময় যে তারা যে একটা কথা, যে তারা যে বারবারই বলছে যে ওই সময় ওরা দুর্নীতির মধ্যে ছিল, ওই সময় ওইগুলো ছিল, আমার যতদিন ছিলাম আমার কোনোদিন কোনো চোখে পড়েনি, কোনো চোখে পড়েনি। এবারে এদের এই যুক্তিটা এদেরকে দেখাতে হবে। যেমন মুখ্যমন্ত্রী বারবারই বলেছিল সব চিরকুটে চাকরি পাবা, দেখান, বার করুন, লিস্ট বার করুন, লিস্ট বার করে দিন। বামফ্রন্ট তো পুড়িয়ে দিয়ে যায়নি, বরঞ্চ আপনি ওএমআর শিট সবানু নষ্ট করে দিয়েছেন। তাহলে সেটা পূর্ণাঙ্গ অটোনমাস ছিল, কারণ পরীক্ষার আগে সপ্তাহে সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করতেন, আর কেউ করতেন না। তিনি সাংবাদিক সম্মেলন করতেন যে পরীক্ষা এই দিন হবে, এই জেলায় বন্যার জন্যে এই পরীক্ষাটা একটু পিছিয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটাই,
এই ব্যাপার একবারে মানে পরীক্ষার আগে করবে, পরীক্ষা যেদিন হবে তার আগের দিন করবে, ফর্ম ফিল আপ যেদিন হবে সেদিনও বলবে, কোনো ছেলেমেয়ের কোনো টেনশন রাখতো না। এখানে তাহলে অটোনোমাস বডি যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী আপনি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেই সাংবাদিক সম্মেলন করলেন কেন? কে আপনাকে বলেছিল ABCD প্ল্যান রেডি আছে? সেটা চেয়ারম্যান বলবে। আর তাহলে অটোনোমাস বডিটা আপনি নিজেই তো খণ্ডন করে দিয়েছেন যে ওটা অটোনোমাস নয়, সেটা নিজেই বলে দিয়েছেন। আমার একটি প্রশ্ন করজোড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার ABCD প্ল্যান নিয়ে এবার একটু বলুন। অর্থাৎ আপনি যে অসত্য কথা বলেন সেটা তো প্রমাণিত হয়ে গেল যে আপনি অসত্য কথা বলেন, যে আগে অযোগ্যদের দেখব তারপর যোগ্যদের দেখব বলেছিল, কি হলো? আপনি দয়া করে একটু মুখটা দেখান না, এবার কি উত্তর দেন শুধু মানুষ জানুক, যে আপনি যেটা বলেছিলেন সেই নিয়ে উত্তর দিন না। ওনার সবচেয়ে ওই যে বললাম না, এখন ক্রেতা আর বিক্রেতা এই দুজনের মধ্যে দলাদলি, কয়েকটা জায়গায় ভিডিও আমার কাছে আসলো, মারতে শুরু করে দিয়েছে যে টাকা ফেরত দিতে হবে। কোন টাকা? আমার যে টাকাটা গেছে সেই টাকাটা প্লাস 12% ইন্টারেস্টে আমাকে দিয়ে দিন, আমাকে ফেরত দিতে হবে। আর যে টাকাটা দিয়েছি 10-12 লক্ষ না কত সেটা দিয়ে দিন। তাহলে এইটা যখন হবে, এটা যখন শুরু হবে, এবং সেইটা আমি বলবো যারা ক্রেতা তারা বিক্রেতার বাড়ি যান, বিক্রেতার বাড়িতে গিয়ে ধরে জামার কলার ধরুন, দরকার হয় কানমোলা দিন, কারণ মুখ্যমন্ত্রী বলেছে কানমোলা দিলে কিছু হয় না, কেস হয় না। হ্যাঁ, তাহলে একটু কানমোলা দিন। কানমোলা কারণ আমাকে বলতে পারবে না যে আপনি হচ্ছে গুজব রটাচ্ছেন, আপনি তো বলেছেন কানমোলা দিলে কিছু হয় না। তাহলে কানমোলা দিন, দড়ি দিয়ে একটু বেঁধে দিন, দড়ি দিয়ে একটু ভালো করে বেঁধে বল তোর উপরে কে আছে বল, তার উপরে কে আছে বল। তাহলে আমরা মাথাটা চাই, কার কাছে সমস্ত টাকা গেছে সেই মাথাটা চাই। সে তৃণমূলের লোক না CPM-এর লোক আমরা সাধারণ পাবলিক বুঝবো না, সেই মাথাটা বার করে দিতে হবে। টাকাটা কার কাছে গেছে এবং টাকা নিয়ে হয়েছে চাকরি হয়েছে, সেটা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভিডিওতে বলেছে যে কিছু জন হয় টাকা দিয়ে চাকরিটা হয়েছে, তাহলে সবার চাকরি চলে গেল কেন? আপনারা আলাদা করতে পারছেন না, এখনো আলাদা করতে পারছেন না, সেগ্রিগেশন করতে পারছেন না এখনো। আর যাদের সেগ্রিগেশন এখন, এটা কি জানেন তো, এই তৃণমূল ভার্সেস তৃণমূল এখন দ্বন্দ্ব হচ্ছে। যাদের চাকরি চলে গেছে তৃণমূলের লিডাররা, তারা কিন্তু এখন বলছে আমরা কোর্টে যাব। কার বিরুদ্ধে যাবে? তৃণমূলের বিরুদ্ধে কোর্টে যাবে। অর্থাৎ একটা দলের, একটা বংশের, একটা রাজ্যের যখন পতন হয়, এটা তার হচ্ছে কে সিমটম দেখা যায় যে বাড়িতে বাড়িতে ঝগড়া। সুতরাং এ পতন অবশ্যম্ভাবী, মানুষ এটা বুঝে গেছে, এদের পতন শুধু কিছুদিনের অপেক্ষা।